প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ শুরু করছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মেট্রো সেম টু দ্য পয়েন্ট। দর্শক, আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি, আপনারা জানেন। আজকে আমরা যে বিষয়টি ঠিক করেছি, ব্যাংকিং অর্থনীতি ও রাজস্ব সংস্কার। আর এই যে রাজস্ব সংস্কার এবং ব্যাংকিং ও আর্থিক খাতে যে সংস্কার, বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আজকে আমাদের সঙ্গে সশরীরে আছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদ, আমার ঠিক ডাইনে, আর আমার বায়ে আছেন ব্যাংকার অর্থনীতি বিশ্লেষক জনাব ফারুক মঈনুদ্দিন। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমি শুরু করব জনাব আব্দুল মজিদ আপনাকে দিয়ে। আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকারের 3 মাস পূর্তি হলো। এই যে 100 দিন নানা রকমভাবে গণমাধ্যম, সুশীল সমাজ, পেশাজীবীরা বিশ্লেষণ করেছেন, পত্রিকায় কলাম লেখা হয়েছে, আপনারও একটা কলাম ছাপা হয়েছে আর্থিক খাত নিয়ে একটি জাতীয় দৈনিকে। আমি শুরু করছি আপনাকে দিয়ে। আপনাকে সরকার আবার রাজস্ব বোর্ড সংস্কারের যে টাস্কফোর্স, সেটিরও চেয়ারম্যান করেছে বা প্রধান করেছে। কেমন সংস্কার আপনারা করতে চান জাতীয় রাজস্ব বোর্ডে? ধন্যবাদ। আমি মনে করি এটা একটা পুষ্টিকর বিষয় আমাদের আজকের আলোচনার জন্যে, কেননা দুটো কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। ব্যাংকিং খাত বা আর্থিক খাত সুস্থ থাকলে আই উইল গেট দ্য রেভিনিউ। আবার অ্যাট দ্য সেম টাইম রেভিনিউ খাতের বা রেভিনিউ প্রশাসনের দৃষ্টিভঙ্গির ভিতরে যদি গড়বড় হয়ে যায়, তাহলে কিন্তু আর্থিক খাত সুস্থতা পায় না এবং তার সমস্যা হয়। আমরা সংস্কার কমিটি বা আমরা যেটা করছি মূলত এই দুটোর ভিতরে একটা মেলবন্ধন, একটা সমন্বয়ের। কেননা আপনি দেখবেন যে বাংলাদেশ ব্যাংক থেকে কখনো কখনো এমন সার্কুলার জারি করছে যেটা এনবিআরের সাথে আলাপ করেও হলে ভালো হতো। অথবা এরকম মনে হয়েছে যে, যেমন আমি বলি বছর 2 আগের একটা ঘটনার কথা বলি, যে হঠাৎ করে বাংলাদেশ ব্যাংক বলল যে বিদেশ থেকে যারা টাকা পাঠাবেন তাদের 7.5% এই কি একটা দেওয়া হবে, এবং এটা বললেন, কিন্তু বাংলাদেশ ব্যাংক সার্কুলারটা দিল কিন্তু জাস্ট জুন মাসের 1 মাস আগে। অথচ অর্থ আইনে সে বছর এনবিআর কথা বললো আরেক রকম। তাহলে হয় ওইটা ক্যান্সেল হলো না, এটা কী থাকলো, বাট দি মেসেজ গোজ টু এভরিবডি যে রেমিটেন্স, তাই সে আমার প্রবাসীরা পাঠাক আর যে পাঠাক সেটার এই সুযোগ থাকবে। এবং পরে বলা হলো অর্থ আইনে যে বিদেশের টাকা পাঠাইলে তারা ওই 7.5% একটা সুদের মানে কি বলে ট্যাক্সের কথা বলা হলো। তখন প্রশ্ন উঠলো যে যারা প্রবাসী তাদেরও কি তাহলে 7.5% ট্যাক্স দিতে হবে? এই কথাগুলো কিন্তু কনফ্লিক্ট হয়ে গেছে এই কারণে যে এনবিআরের সাথে আলাপ না করে এটা করা হয়েছে। যাও, আমি একবার অত মাইক্রো লেভেলে বলার দরকার নেই। বোর্ডে থাকেন পদাধিকারী? হ্যাঁ, অবশ্যই পদাধিকারী থাকেন, কিন্তু সেটা না। কথা হচ্ছে যে আমাদের দেশে যে কোনো সার্কুলার জারি করার বা এইসব ক্ষেত্রে যেসব নর্মস অ্যান্ড যেসব ফর্মালিটিস কমপ্লায়েন্স মেনে চলা উচিত, সেগুলো করা হয় না। এক একজন এক এক দৃষ্টিভঙ্গি থেকে এক এক জায়গার থেকে সার্কুলার জারি করেন। এবং যেমন আমি বলি এনবিআর যে এসআরও যে জারি করা হয়, এই এসআরও জারি করার কিন্তু যথেষ্ট রেস্ট্রিকশান, এই অর্থে যে অর্থ আইন পাশ করার দায়িত্ব হচ্ছে সংসদের কথাতেই নতুন কর আরোপ হবে, এবং ওই কর কমানোর বা বাড়ানোর ক্ষেত্রে মূলত আবার সংসদের কাছে যেতে হয়। কিন্তু এমন কিছু কিছু বিষয় আছে যেটা খুব তাৎক্ষণিকভাবে প্রয়োজন বা একটা ব্যাখ্যার প্রয়োজন, সেইটা তাও খুব হিসাব কষে সেইটাতে স্ট্যাটিউটরি রেগুলেটরি অর্ডিন্যান্স বা অর্ডার বলা হয়, এসআরও। কিন্তু দেখা যাচ্ছে বহু বছর বা বেশ কয়েক বছর দেখা যাচ্ছে এনবিআর মানে দেধারসে এসআরও জারি করে যাচ্ছে, এবং ওদের একজন ভালো অফিসার আছে, সে খুব কষ্ট করে ওই কম্পাইল করেছে কত এসআরও। সেই এসআরওগুলো পড়লেই বোঝা যায় সলোমন গ্রান্ডি ওয়াজ বর্ন অন মানডে অ্যান্ড হি ওয়াজ নেমড অন টুয়েসডে অ্যান্ড ডায়েড অন ফ্রাইডে, লাইক টাইপ অফ এরকম একটার এসআরওর ভাষার সাথে আর একটা এসআরওর অন্য আরেক জায়গায় যে একটা অভিজ্ঞতা হচ্ছে, সেটাও দেখার বা পর্যালোচনা করবার সিস্টেমটা নাই। তো সুতরাং আর্থিক খাতকে যদি সুস্থ করতে হয়, ভালো পথে চালিত করতে হয়, সেখান থেকে যদি ভালো রেভিনিউ পেতে হয়, তাহলে এনবিআরেরও উচিত হচ্ছে তার যে ফিসক্যাল যেসব পলিসিগুলো বা যেটা বলা হবে, সেটার ভিতরে যেন একটা সামঞ্জস্যতা থাকে, স্টেক হোল্ডারের সাথে আলাপের যে ব্যাপারটা আছে সেটা যেন করা হয়। আমরা সেই জন্যেই এই সংস্কার কমিটির থেকে যে প্রস্তাব যা কিছু করতে যাচ্ছি, আমরা কিন্তু সকলের সাথে আলাপ করে নিচ্ছি। আমাদের এই কমিটিতে প্রাইভেট সেক্টরে কাউকে রাখা হয়নি, এটা ঠিক আছে,
কিন্তু আমরা একবারে জনে জনে মানে বিশিষ্ট ব্যক্তি বা সকলের সাথে প্রথমে সকলের কাছে আমরা 15 দিনের মধ্যে একটা চেয়েছি, লিখিত চেয়েছি এই জন্যই মতামত সুপারিশ আপনি কি মনে করেন এই টাইপের আর কি। কেন চাচ্ছি এই জন্যেই যে আমরা যদি সরাসরি ওনাদের সাথে একটা সেমিনারে যাই বা ওয়ার্কশপ করি, অনেক কথা বলবেন, পরে দেখা গেল ওর মিনিটস রাখা, তারপরে ওইটা রাখা, আবার 2 দিন পর উনি বলবেন এটা তো আমি বলি নাই বা আমার সাথে কথা হয় নাই। তো সেই জন্য আমরা প্রথমে স্কোপটা দিয়েছি যে আপনার যা বলার, মনে যা আছে, মনের মাধুরী মিশিয়ে আপনার যা বলার আপনি আমাকে লিখিতভাবে বলেন, বলার পরে আমি ওইগুলো একটা একটা করে পরীক্ষা করে আবার আপনার কাছে যাব। আমি বলবো যে আপনি এই প্রস্তাবটা দিয়েছিলেন বা আপনারা এটা দিয়েছিলেন, আমরা এইটা রাখতে পাচ্ছি, এটা পাচ্ছি না। অর্থাৎ আপনার সাথে স্টেক হোল্ডারের সাথে কথা হবে, কারণ আমাদের স্টেক হোল্ডার, এই কমিটির স্টেক হোল্ডার কিন্তু 2 জন। এক হচ্ছে প্রাইভেট সেক্টর অর্থাৎ করদাতারা, আর এক হচ্ছে স্বয়ং এনবিআর। আমাদের 2 নম্বরেতে আছে যে প্রশাসনিক সংস্কার বা ইত্যাদি। অর্থাৎ এনবিআরের লোক সে যদি আমার এই জিনিসটা ভালো করে হৃদয়ঙ্গম না করে, এটা পালনের ক্ষেত্রে যদি তার না থাকে, তাহলে হবে না। যেমন আমি 2 দিক থেকে বলছি, যেমন আপনি একটা ইলেকট্রনিক ডিভাইস দিলেন ওই দোকানদারকে, সে এন্ট্রি করলো না, মাল ঠিকই বিক্রি করলো, ফিজিক্যাল ডিভাইস মাল ঠিকই বিক্রি করলো, ওখানে এন্ট্রি দিল না, তাহলে তো কাজ হলো না। অর্থাৎ ওনারও লাগবে, দায়িত্বশীলতা প্রয়োজন লাগবে। আমি শুধু মেশিন দিলেই হবে না, অনলাইন করলেই হবে না, ওনাকে করতে হবে। আচ্ছা, আবার অন দ্য আদার হ্যান্ড এদিকেও বলি, এখানেও আমরা একসময় একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে প্রশাসন এবং পলিসি মানে দুটো আলাদা হবে, আলাদা করা হবে। দেখা গেল যে সেটা ফলো করলো না, এরা করলো না, এইরকম। অর্থাৎ আমি আপনার কাছে আবার আসতেছি, আমরা একটু ফারুক মঈনুদ্দিন, আপনার কাছে জানতে চাইব, যারা মজিদ বলছিলেন জাতীয় রাজস্ব বোর্ডে যে সংস্কার কি করতে চান, আমাদের ব্যাংকিং খাতে বাংলাদেশ ব্যাংকের যে নতুন গভর্নর গত 3 মাসে উনি যেসব সিদ্ধান্ত নিয়েছেন, এতে এক ধরনের ইতিবাচক অ্যাকসেপ্টেবিলিটি সমাজের সব শ্রেণী পেশার মানুষের মধ্যে দেখা গেছে, এবং আস্থার কথা যদি বলি বা প্রশংসিত হয়েছে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগগুলো। আপনি ক্যারিয়ার ব্যাংকার, আপনি এখন একটি বড় ব্যাংকের পরিচালনা পর্ষদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। ব্যাংকিং খাতের যে প্রত্যাশিত সংস্কার, সেইটি আসলে কতদূর? সরকারেরও 3 মাস হলো। ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে আমরা সংস্কারের কথা বলছি, সব ক্ষেত্রে এত সংস্কার প্রয়োজন, কিন্তু আমাদের ব্যাংকিং খাত যে বিগত বছরগুলোতে যেরকম একটা গভীর খাদের মধ্যে নেমে গিয়েছিল, তার জন্য সংস্কার লাগবে, এবং সংস্কারটি দীর্ঘমেয়াদী একটা প্রকল্প। কিন্তু সংস্কার ছাড়াও অনেক কিছু কাজ করার আছে, যেটার জন্য সংস্কার কিংবা কমিশনের প্রয়োজন নাই। সেই ব্যাপারগুলো কিন্তু এখনই করা যায়। এবং আপনি একটা সত্যি কথাই বলেছেন, সরি, যে এখন এই যে পরিবর্তিত পরিস্থিতিতে কিছু দৃশ্যমান সত্যিকার অর্থে কার্যকর কিছু পদক্ষেপ কিন্তু বাংলাদেশ ব্যাংকে নিয়েছে। আমরা এরকম দৃশ্যমান ফলাফল ওরিয়েন্টেড কোনো কার্যক্রম অন্য জায়গায় তেমন দেখিনি, যেটা আমরা ব্যাংকিং সেক্টরে দেখছি। এবং সেরকম আরও অনেক কিছু করার আছে, যেটা সংস্কার না করেও করা সম্ভব। যেমন সিম্পল একটা কথা উদাহরণ হিসাবে যদি আমরা বলি, আমাদের দেশে এই যে এতগুলো ব্যাংক দিলাম আমরা, অগ্র পশ্চাৎ বিবেচনা না করে শতভাগ রাজনৈতিক অভিসন্ধি নিয়ে যে ব্যাংকগুলো দেওয়া হয়েছিল, এইসব ব্যাংকের প্রয়োজন নাই। এই ব্যাংকগুলোকে নিয়ে এখন কি করা হবে, এটার জন্য সংস্কার কমিশনের লাগে না, ব্যাপারটা সিদ্ধান্ত লাগবে। যে প্রথম কথা হচ্ছে এই ব্যাংকগুলোর যে লুটপাট হয়েছে এবং যে ঋণগুলো আটকে গেছে, সেগুলো আদায় করা কতখানি সম্ভব। যদি আদায় করা সম্ভব না হয়, তাহলে আমানতকারীদের কোনো অপরাধ নাই। আমানতকারীরা যেখানে জমা দিয়েছেন, আমরা ওইসব ব্যাংকগুলো তাদের মাথায় হাত বুলিয়ে আমানত নিয়ে গেছে, সে আমানতকারীদের টাকাটা ফেরত দিতে হবে। তাহলে এই ফেরত দেওয়ার জন্য কি করতে হবে, এই ফান্ড আসবে কোত্থেকে, এটার জন্য কিন্তু সংস্কার অথবা কিছুই দরকার নেই। এটা হচ্ছে একটা খুব শক্ত একটা সিদ্ধান্ত, দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে যে এই ব্যাংকিং সেক্টরগুলো যদি আপনি নিরাময় করতে চান, তাহলে কিন্তু আপনাকে এই সিদ্ধান্তগুলো নিতে হবে। কারণ আমরা দেখেছি যে আমরা অতীতে অনেক কথা বলেছি, আপনাদের এইসব প্রোগ্রামে এসে আমরা শত শত ঘন্টা কথা বলেছি, এগুলো কখনো আমলে নেওয়া হয় না। এখন এটা সবাই জানে যে কোনো রোগের যদি আপনি সময় মতো চিকিৎসা না দেন, এটা পরে নিরাময় মানে দুরূহ হয়ে যায়, অনেক সময় চিকিৎসার অতীত হয়ে যায়। এখন হয়তো সেই অবস্থা এখনও যায় নাই, কিন্তু আমাদের সময় আছে, এখনই এই সিদ্ধান্তগুলো নিতে হবে যদি ব্যাংকিং সেক্টরকে আপনি খাদের মুখ থেকে টেনে আনতে চান। যদি 2-3টা বলেন বা সাজেস্ট করেন কি ধরনের সিদ্ধান্ত? প্রথম সিদ্ধান্ত হচ্ছে যে
আমরা অতীতে দেখেছি যে আমাদের এই ঋণ যে আপনার শ্রেণীকরণ ক্লাসিফিকেশন যেটাকে আমরা বলি, এখানে খেলাপি না তৈরি করার একটা অভিসন্ধি সবসময় থাকতো। কিভাবে ঋণ খেলাপিদেরকে বাঁচানো যায়, কিভাবে ঋণ খেলাপিদেরকে ক্লিন রাখা যায়, এটা একটা সাংঘাতিক একটা ভুল সিদ্ধান্ত ছিল এবং এটা ডেলিভারেটলি, আবারও বললে এটা ডেলিভারেটলি করা হয়েছে এবং তাদেরকে রক্ষা করার জন্য, আইনের হাত থেকে রক্ষা করার জন্য। এখন এগুলো আস্তে আস্তে টাইট দেওয়া হচ্ছে। এগুলো খুব সিম্পল ব্যাপার, এগুলোর জন্য অনেক বড় চিন্তাভাবনা লাগে না। আমরা যেটা করছিলাম শুধুমাত্র যেটা আইনের প্রতিপালন, যেটা আমরা দেখেছি অতীতে অনেক ব্যাংক, যেসব ব্যাংকগুলো আজকে সমস্যায় পড়ে আছে, আমরা জানি অনেক ব্যাংককে সেন্ট্রাল ব্যাংকের ইন্সপেকশন টিম ঠিকভাবে কাজ করতে পারেনি। সেই কাজগুলো করতে দেওয়া হোক, আমরা দেখবে অনেক কিছু বেরিয়ে আসবে। এইভাবে এইরকম জিনিসগুলো। তারপরে আমি যেটা সবচেয়ে বেশি প্রয়োজন এখন, এই যে ব্যাংকের আমানতকারীদের যে আস্থা সংকট যেটা হচ্ছে এখন, সেন্ট্রাল ব্যাংক খুব অভিনব একটা জিনিস করেছে, এই যে ব্যাংকগুলো থেকে টাকা ধার মানে উদ্বৃত্ত তারল্য যেসব ব্যাংকে আছে, স্ট্রং ব্যাংক, তাদের কাছ থেকে টাকা নিয়ে ওই সব ব্যাংকে দিচ্ছে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির আন্ডারে। এতে করে বাংলাদেশ ব্যাংক যে মানি প্রিন্ট করে, টাকা প্রিন্ট করে যে দিতে হতো, সেইটা হয়তো একটু পিছানো হবে, কিন্তু আলটিমেটলি ওই ব্যাংকগুলোতে ফেরত দিতে পারবে না। তখন কিন্তু ওই সব ব্যাংকগুলো যারা বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির এগেইনস্টে দিয়েছে, তারা কিন্তু সেন্ট্রাল ব্যাংক থেকে এটা ক্লেম করতে হবে যে ওরা ফেরত দিতে পারছে না। তখন কিন্তু সেন্ট্রাল ব্যাংকে টাকা প্রিন্ট করতে হবে। যেটা হয়েছে সেটা হচ্ছে এটা একটু ডেফার করা গেল। এটা আমি বলি একটা অভিনব সিদ্ধান্ত, এটা খুব যুগোপযোগী সিদ্ধান্ত হয়েছে। কিন্তু যে ব্যাংকগুলো নিচ্ছে সেইগুলো যে হায়ার রেটে নিয়ে তারা কিভাবে পোষাবে, এটা কিন্তু দেখার বিষয় আছে। জি, আমি আপনার কাছে আমানতকারীদের সুরক্ষার বিষয়টি নিয়ে আবার আসবো। জনাব আব্দুল মজিদ, আপনি বলছিলেন যে এনবিআর এর নিজের সংস্কারের কথা। একটা তো আছে কর রাজস্ব কিভাবে আমরা আহরণ করব, মানুষকে কর বান্ধব প্রশাসন কিভাবে দিব, কিন্তু এনবিআর আপনি দীর্ঘদিন কাজ করে আসছেন, রাজস্ব কর্মকর্তাদেরকে নিয়ে যে অভিযোগ আছে, আবার আপনার সঙ্গে আলোচনায় আপনি বলছিলেন যে এলাকা ইজম আছে, আপনার বরিশাল, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চিটাগং ভার্সেস এই যে আবার তিনটা যে আপনার কাস্টমস, ট্যাক্স এবং ভ্যাট, তার একটা দ্বীপের মতো বিচ্ছিন্ন দ্বীপ, এইগুলোকে কিভাবে আপনারা অ্যাড্রেস করবেন? এটা যেভাবে হোক অ্যাড্রেস করতে হবে। এদের তিনজনকে এক করতে হবে, এক পরিবারের এক ছাতার মধ্যে থাকতে হবে, আন্ডার ওয়ান লিডার থাকতে হবে। কারণ তিনজন তিন জায়গায় থেকে এটা ঠিক আমাদের রেভিনিউয়ের জন্য স্বাস্থ্যকর কোনো পদক্ষেপ পদোন্নতি হচ্ছে না, মানে বিষয়টা উন্নতি হবে না আর কি, হচ্ছে না। তারা চেষ্টা করছেন, কিন্তু সেই চেষ্টাগুলো আমি দেখছি নতুন চেয়ারম্যান সাহেব এসে বেশ কয়েকটা পদক্ষেপে নিয়েছেন, কিন্তু সেগুলোকে ওই যে তীর হারাই ঢেউয়ের সাগর কীভাবে পাড়ি দেবো এই টাইপের একটা অবস্থার ভিতরে না রেখে এটাকে খুব স্ট্রংলি পয়েন্ট বাই পয়েন্ট করে যেতে হবে। যেতে গেলেই সকলকেই একটা আলাদাভাবে আমি মনে করি ওই মনোভঙ্গির যে পরিবর্তন, আমরা যেটা বলে থাকি, আমার আগেও যিনি জাকির আহমেদ খান একসময় এনবিআর চেয়ারম্যান ছিলেন, উনি ওদের এটাই বলেছিলেন যে লিকেজ আর ইমেজ, তোমার যে লিকেজ হচ্ছে, রেভিনিউ আসতেছে না অথচ মানুষ রেভিনিউ দিচ্ছে, সেই পয়সা সরকারের কাছে আসতেছে না, লিকেজ হচ্ছে, সিস্টেম লস হচ্ছে, তুমি এই লিকেজটা কমাও, ঠিক আছে কিছু কমাও, আস্তে আস্তে কমানোর চেষ্টা। এখানে কিন্তু তার দৃঢ় চিত্ত লাগবে, প্রয়োজন লাগবে, সংস্কার লাগবে প্রয়োজন। আর হচ্ছে ইমেজের ব্যাপারটা হচ্ছে যে ওই যে লোকে প্রায়শই হয়রানির কথা বলছে হয়রানির ব্যাপারটা কেন হচ্ছে, যেহেতু ওর করের বেজ কম, ফলে ওই ঘুরি ফিরি যারা কর দেয় তার কাছে যেই বলছে, খুব সিম্পল, গতবার আপনি চাচা 500 টাকা দিয়েছিলেন, এবার আপনি আমার বাজেট বাড়িয়ে দিয়েছে, আপনি 750 টাকা দেবেন। ওনার ব্যবসা হয়েছে কি হয়নি কিছুই আর দেখা হলো না। 1793 সালে লর্ড কর্নওয়ালিসের সেই চিরস্থায়ী বন্দোবস্তের ওই সিস্টেমে চলে গেল। তোমার ধান হয়েছে কি না হয়েছে আমি কিছু জানি না, রায়তকে বলা হচ্ছে ওর জন্য সে জমিদারি প্রথা করলো, জমিদার যে ওর কাছ থেকে নিল, সাহেব দূরে বসে থাকলেন, জমিদার ওখান থেকে 50 টাকা নিয়ে 45 টাকা ওনারা দিলেন, 5 টাকা নিজে নিয়ে কলকাতায় বড় বড় বাড়ি বানালেন। হ্যাঁ, ব্যাপারটা কিন্তু সেই জায়গায় রয়ে গেছে বা যাচ্ছে। সেই জন্যেই এখানে সিস্টেমটা করতে হবে যে একেবারে টু দি পয়েন্টে প্রত্যেকের তার দায়িত্বশীলতা এটা করতে হবে। কারণ এই কথা মনে করলেও হবে না যে আমি আমার মতন এই মুহূর্তে আমি একটা ব্যাখ্যা করে দিলাম বা করলাম না,
এর জন্যই তোমার আইনের যদি কোনো জটিলতা থাকে, তোমার সিস্টেমের যদি কোনো, আমরা প্রথমেই যে কাজটা করছি আমরা এটা SOP মানে স্ট্যান্ডার্ড অপারেটিং, আমরা ওইটাকে সহজ করে দেওয়ার চেষ্টা করছি। এই যে যেমন ইদানিংকালে লক্ষ্য করা গেছে যে আমি মনে করি খুব ভালো হয়েছে, সেটা হচ্ছে সোনালী ব্যাংকের সাথে NBR এর একটা ওই যে চালান, হ্যাঁ চালান দেওয়ার ব্যাপারটা, এটা একটা বড় সংস্কার হয়েছে। এই কারণে আগে কিন্তু NBR পে অর্ডার বা নিয়ে তারপরে কিছু জমা দিত না, দেরি হতো। ওই যে বাংলাদেশ ব্যাংক আর CG অফিসের হিসাব মিলানোর সময় দেখা গেল বিরাট একটা ডিফারেন্স, এটা কিন্তু একটা লস, হ্যাঁ, এবং অনেক টাকা হারিয়ে যেতে পারে। এই যে চালানটা করাতে এখন ওই চালান দেওয়াতে হচ্ছে কি টাকাটা আমার সঙ্গে সঙ্গে কিন্তু ট্রেজারিতে চলে যাচ্ছে। এইরকম ছোট ছোট পয়েন্টে আমাকে একটা স্বয়ংক্রিয় একটা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এই অটোমেশন আমি 14 দিনে, 1 দিনে, 4 দিনে, 5 দিনে করতে পারবো না, কিন্তু আমাকে ধাপে ধাপে এগোতে হবে এবং দায়িত্বশীলতা বাড়াতে হবে, দায়িত্বশীল হতে হবে। জি, জনাব ফারুক মহিউদ্দিন, আমরা কথা বলছিলাম আমানতকারীদের সুরক্ষা। বাংলাদেশ ব্যাংক থেকে গত পরশুদিন গণমাধ্যমে একটা খবর দিয়েছে যে প্রায় 7,000 কোটি টাকা 7টি ব্যাংককে দেয়া হয়েছে। তো এখন আপনি ধারণা করতে পারেন যে গ্রাহকরা যারা টাকা মানে পান নাই গত 3-4 মাস ধরে, তারা তো গিয়ে হামলা পর্যন্ত করতেছে। এখন এইটা থেকে আমানতকারীদের জন্য কি সুখবর? আসলে আমানতকারীদের যে বিষয়টা হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংক থেকে বারবার আশ্বস্ত করা হচ্ছে যে তারা আমানতকারীরা যাতে প্যানিক না হয়। কারণ প্যানিক হচ্ছে এমন একটা জিনিস, প্যানিককে একটা ব্যাংক রান হতে পারে। খুব স্ট্রং একটা ব্যাংকও যদি আমানতকারীরা হঠাৎ করে তার টাকা উঠানো শুরু করে, কোনো ব্যাংকের ক্ষমতা নেই সেই ব্যাংক টিকে থাকবে। সুতরাং আর যেসব ব্যাংকের ব্যাপারে প্যানিক লোকজন, সেসব ব্যাংকের তো আসলে দুর্বলতা আছে। এখন কথা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক যেটা করছে রেস্টোর করার চেষ্টা করছে, এই কারণে যে সেন্ট্রাল ব্যাংকের গ্যারান্টিতে টাকা নিয়ে ওইসব ব্যাংকগুলোকে অর্থায়ন করছে যাতে তারা আমানতকারীদের টাকা ফেরত দেয়। এইটাই কিন্তু একটা বিগ জেস্টার, এটা কিন্তু বারবার আমানতকারীদের বলতে হবে। গভর্নর সাহেব কিন্তু বারবার বলেছে যে আপনারা ধৈর্য ধরেন, এটা একটা মেসেজ। কিন্তু আরেকটু স্ট্রং মেসেজ দিতে হবে যে মানে কেউ আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই, টাকা সবাই পাবে। এর চেয়ে অনেক দুর্বল ব্যাংক তো অনেকদিন ধরে টিকে আছে। এই অগাস্টের আগেও যেসব ব্যাংকগুলো দুর্বল ছিল, বা কেউ একটা ব্যাংক আছে যেগুলো আমরা সবাই নাম জানি, নাম বলছি না আমি, সেসব ব্যাংকও তো অর্থ দিতে পারে না, সেরকম অবস্থা অনেক সময় ঘটেছে, কিন্তু সেগুলো ধসে যায়নি। এইটাই উদাহরণ হিসেবে দেখানো উচিত। কারণ কথা হচ্ছে আলটিমেটলি যেই কথাটা বলছিলাম, গ্রাহকদের রাস্তায় ফেরত আনার জন্য অর্থের জোগাড় করতে হবে। যেই অর্থ লুটপাট হয়েছে আমি তো সেগুলো এখনই পাচ্ছি না, গ্রাহকরা কিন্তু ওগুলো উদ্ধার করা পর্যন্ত অপেক্ষা করতে পারবেন না তারা, গ্রাহকরা মানে আমানতকারীরা। সুতরাং এই মুহূর্তে অর্থের সংস্থান করতে হবে। সেটা কিভাবে করবে সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না, বাট এটা ছাড়া কোনো বিকল্প আসলে নাই। ব্যাংকগুলোকে আবার কি ওই যে ধরনের 7,000 কোটি টাকা নেওয়া হলো, যারা শক্তিশালী ব্যাংক, যাদের আমানত ভালো, এই রেশিও ভালো, তো তাদের থেকে কি আবার চাইলে দিতে পারবে? উদ্বৃত্ত তারল্য এরকম আছে? উদ্বৃত্ত তারল্য হচ্ছে যেসব ব্যাংকগুলো দিয়েছে আমরা তাদের এখনো পর্যন্ত ব্যালেন্স শিটে দেখতে পাচ্ছি তাদের একটা মানে আপওয়ার্ড ট্রেন্ড আছে। কারণ কথা হচ্ছে যে কিছু কিছু দুর্বল ব্যাংক থেকে কিন্তু টাকা সরিয়ে এসব ব্যাংকে আসছে। সুতরাং ডিপোজিটের সমস্যা কিন্তু হচ্ছে না। ওইসব সবল ব্যাংকগুলো তাদের ডিপোজিট নিয়ে কোনো, বরং তাদের গ্রোথ হচ্ছে ডিপোজিটে। সুতরাং এটা একটা দেখা যাচ্ছে যে শিফট হচ্ছে ফান্ড ফ্রম উইক ব্যাংকার্স টু উইকার ব্যাংক টু স্ট্রঙ্গার ব্যাংক। এইটার সমস্যা হয়তো হবে না, কিন্তু সমস্যা হবে তখনই যখন ওই যে সেন্ট্রাল ব্যাংকের যে গ্যারান্টির এগেনস্টে এরা অর্থায়ন করেছে, সেই গ্যারান্টিটা যখন আমরা ইনভোক করবো, মানে ক্লেম করবো যে ওরা দিতে হবে, তখন কিন্তু ওই যে মার্কেটে আবার টাকা ঢুকবে, আবার ইনফ্লেশনের ট্রেন্ড দেখা যাবে। সেই কারণে আমি বলছিলাম যে একটা এই যে লুটপাট হওয়া টাকা তাহলে আসবে কোত্থেকে? এটা এগুলো তো আমানতকারীর টাকা, তো আমানতকারীকে তো আমাকে দিতে হবে। তো সেই ওই টাকাগুলো উদ্ধার করা কিংবা এটার বিকল্প কি ব্যবস্থা করে, যে এটার জন্য এখনই একটা সিদ্ধান্ত কী হবে এটা আমি বলতে পারি না, বাট এইটাই করতে হবে যে অর্থের সংস্থান করতে হবে আমানতকারীদের। আমি একটু থামাচ্ছি আপনাকে। দর্শক, আমরা অনলাইনে যুক্ত থাকবো, আশা করি আপনারাও থাকবেন আমাদের সঙ্গে। আমরা আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আলোচনাটি চালিয়ে যাব। জি প্লিজ ফারুক। তো সেইটা হচ্ছে যে এখন এই অর্থের সংস্থানটাকে সবচেয়ে বড় প্রয়োজন। না হলে এই কতদিন সবল ব্যাংকগুলো এদেরকে চালাবে? কারণ কত সবল ব্যাংকগুলো তো তাদের ঋণ দান কার্যক্রম আছে। যখন আরও একটু ব্যবসা বাণিজ্য চাঙ্গা হবে, এদের নিজস্বই ফান্ড প্রয়োজন হবে, তখন কিন্তু ওই ব্যাংকগুলো আর ফাইন্যান্স করতে পারবে না, তাহলে কোত্থেকে আসবে? সুতরাং এখন এটা হচ্ছে একটা খুব টেম্পোরারি মেথড, মানে ফায়ার ফাইটিং করা হচ্ছে এখন, কিন্তু
পার্মানেন্ট মেথডের জন্য আমাদের ভাবতে হবে যে আমরা এই ব্যাংকগুলোকে অর্থায়ন করার জন্য, আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনার জন্য কোনোভাবে কিছু একটা ব্যবস্থা করতে হবে, আর্থিক সংস্থান। ওকে, আমি আপনার কাছে আবার আসবো টাস্ক ফোর্সের বিষয়টি নিয়ে। আমাদের তো পাচার হওয়া টাকা ফেরত আনার জন্য টাস্ক ফোর্স হয়েছিল, সেইটি ব্যাপারে একটু জানতে চাইব। জনাব আব্দুল মজিদ, আপনি বলেছিলেন যে যে কোনোভাবেই হোক এটা করতে হবে, যেটা আমাদের 3টা উইংকে এক করা, এক লিডারশিপের আন্ডারে আছে, কিন্তু আমরা জানি যে এটা যার যার মতো করে চলতে চায়। এনবিআরে আপনি যে কাজটি, যে একটা মহৎ কাজ নিয়ে গেলেন, কর্মকর্তারা ওয়েলকামিং কীরকম, মানে আপনাদের এই সংস্কারে তারা কীভাবে সম্পৃক্ত হচ্ছে বা রেসপন্সটা কীরকম দেখছেন? না, এটা ঠিক বলা যাবে না, কারণ সে বলার সময় এখনো আসেনি। আই নো এভরি অফ দেম, এবং আমি মনে করি তারাও কিন্তু চান যে তাদের কর্মক্ষেত্র, কর্মপরিবেশ, কর্মের ধারা, কারণ এটা খেয়াল করতে হবে এখানে কিন্তু যে 2 ক্যাডারের এরা কিন্তু অল আর ভেরি ব্রিলিয়ান্ট অফিসার্স, নিঃসন্দেহে, এবং নিঃসন্দেহে, এবং রেজাল্ট দেখেন বিসিএসের, এবং তারা কিন্তু অবশ্যই চান যে এখানে একটা সুন্দর কর্মপরিবেশ সৃষ্টি হোক, ইন্টারনালে হোক। এখান থেকে বেরিয়ে আসার জন্য যেসব বসংবাদ, যেসব সমস্যা আছে, এই সমস্যাগুলো আমরা কিন্তু ওই অ্যাসোসিয়েশনের কাছ থেকেও মতামত নিচ্ছি। আমরা সকল মেম্বারের সাথে বসেছি, আমরা বলেছি যে বলো, তোমরাও বলো যে কিভাবে করলে এই আমাদের এই সমস্যাগুলো যাবে। অ্যান্ড দে আর ভেরি রেসপন্সিভ, তারা করছেন, উত্তর দিচ্ছেন। তা আমি মনে করি ভালো করে আলোচনার মাধ্যমে এটা যদি ওই সমস্যাগুলোকে চিহ্নিত করতে পারি, বা করা হচ্ছে তা জানে, তাহলে একটু সমাধানের পথ বেরোবে। সব কিছুর উপরে ওই প্রত্যেকের একটা মনোভঙ্গির পরিবর্তনের আহ্বান জানাতেই হবে। এটা সকলকেই, সকল জাতিকে। আমি একটু এই ক্ষেত্র করি, আমি ব্যাংকের ব্যাপারে বলি এই জন্যই, আস্থা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আস্থা, আমানতকারীর আস্থা 2 প্রকার। এক হচ্ছে আমার এই টাকার নিরাপত্তা আমি পাবো কিনা সময় মতো। আমি এই অনুষ্ঠানে আসার আগে একটা বাসাতে গিয়েছিলাম, সেখানে 3 জন ব্যাংকার, একটা কেন্দ্রীয় রাষ্ট্রীয় ব্যাংকের আর 2 জন প্রাইভেট ব্যাংকের, আর একটা প্রাইভেট ব্যাংকের, সবাই বলল যে আমাদের নিজেদের মধ্যেই আস্থার খুব সংকট হয়ে যাচ্ছে, কারণ বেতন দিচ্ছে না, মানে ভালো করে দিতে পারছে না। তারপরে বলছে ওই ব্রাঞ্চের মাত্র 15 লাখ টাকা আমি দিলাম, তো 15 লাখ টাকা কারে দেবে? তো সেই জন্যেই উনি যেটা বলেছেন, একটা ব্যবস্থা করতে হবে, নানান ধরনের অর্থের উৎস আছে, সেই সব জায়গার থেকে আনতে হবে, কম্পারেটিভ স্টাডি করে এনে দিতে হবে। এই আস্থাটার সাথে আরেকটা আস্থার প্রয়োজন, সেটা হচ্ছে মানুষ কিন্তু দেখতে চাচ্ছে যে টাকাটা আমি দেখেছিলাম সেই টাকা শুনছি যে অন্যরা নিয়ে নিশ্চয়ই গেছে, নইলে যে ব্যাংক এত স্ট্রং ব্যাংক ছিল সে কেন এখন 5,000 টাকার বেশি বেতন দিতে পারছে না তার কর্মচারীকে, সে কেন 15 লাখ টাকার বেশি একটা পেয়ার দিতে পারছে না, এটা তো খুবই স্পষ্ট বোঝা যাচ্ছে। এই তথ্যগুলোকে জনগণের সামনে খুব স্পষ্ট করতে হবে যে আর ওই যে মনে আছে সংসদে বারবার বলা হতো কে কে ঋণ খেলাপি, তাদের নাম প্রকাশ করেন, সেই নামগুলো কিন্তু প্রকাশের ভিতরেও একটা বিভিন্ন বলেছিল, সংসদে মন্ত্রী বলেছিলেন যে আপনারা আমাকে লিস্ট দেন কারা অর্থ পাচার করে। এটা একটা ফার্স, একটা সংসদে ওটা করবে কেন? সাংবাদিকরা কেন লিস্ট দেবে? আমি এখানে খুব সিম্পল বলি, প্রত্যেকটা ব্যাংকে আমি বোর্ডকে যদি বলি যে গত 4 বছরে তুমি কার কার কত লোন দিছো তালিকা দাও, সোজা কথা, আমার তালিকা দাও। সেই তালিকা নিয়ে যেটা উনি বলছেন যে আমার কমিশন করতে হবে না, বিরাট একটা কিছু করতে হবে না, এটা আমার নিজের সিস্টেমের ভিতরেই আছে। ওই যে বাংলাদেশ ব্যাংকের অডিটররা অডিট করতে পারে না, আমি তো বলবো অডিটর জেনারেলেরও আমি দোষ দেবো। অডিটর জেনারেলের কমার্শিয়াল অডিট কি অডিট করেছে তাহলে একদিন ধরে, যে একটা ব্যাংকের থেকে টাকা চলে গেছে, সে তার কি ব্যালেন্স শিটের কিছু সে চেক করে নাই? তারপরে তাদের যেসব অডিটর ছিল, যেসবে ছিল, তো তাদের ধরে বলতে হবে যে টাকা আপনি গত 5 বছরে কোন কোন পার্টিরে কত টাকা দিয়েছেন, সেখান থেকে টাকার একটা পরিমাণ ধরে, বেশি পরিমাণ যাদের ধরে ওই পার্টিরে ডাকতে হবে, দায়বদ্ধ করা। হ্যাঁ, না সোজা কথা, আমি এইসব কিছু জানি না, আমার টাকা কোথায় আছে দেখাও, তুমি কোথায় রাখছো। এবং এটা এইভাবে, কারণ এইসব না করলে আমি বলি বাংলাদেশের ওই কঠিন অর্থনৈতিক শব্দ ব্যবহার করে কিন্তু জনগণকে বুঝতে দেওয়া যাবে না, ওটা তো আমার কোনো লাভ নাই, লাভও নাই। জনগণ কিন্তু ডাইরেক্ট জানতে চাচ্ছে কে টাকা নিয়ে গেছে, টাকাটা উদ্ধারের আপনি কি করলেন। এটাও কিন্তু একটা আস্থার একটা কারণ। হ্যাঁ, এখানে ওই করলে হবে না যে
ঠিক আছে আস্তে আস্তে বলছি আমি আইনের পথ খুঁজছি, যেখানে আইন টাইন পড়ে না, সোজা বেনিয়া সিস্টেমে আমার টাকা কই, তুমি যে এই টাকাগুলো নিয়ে গেছো তুমি আমার দেখাও, হিসেব দাও যে এই কারণে। একটা হয়তো বলবে যে আমার ডলারের দামের ওঠানামার জন্য আমার এই লস হয়েছে, বলতেই পারে, সেটা কিন্তু স্মল পার্সেন্টেজ। তুমি 22 হাত পানির নিচের এক লোকের 22 বছর আগে লোন দিয়েছো, ওই কাগজ ওই ওই জমি দেখিয়ে দিকে আরো দিয়েছো, তুমি দিছো কেন? তো সেই জন্যই ওই লোকের ডেকে বলতে হবে, জনগণের সামনে স্পষ্ট করতে হবে যে আমি টাকা দিলাম, সেই টাকা কই, কোথায় রাখছো টাকা দাও। আস্থা প্রকাশ কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে টাস্ক ফোর্সের কথা, পাচার হওয়া টাকা ফেরত আনা, বা বাংলা ব্যাংকের গভর্নর ডক্টর আহসানুল মনসুর প্রায় 3-4 দিনই ব্রিফিংয়ে বলেছেন যে টাকা রিকভারির তারা চেষ্টা করছেন, উদ্যোগ নিচ্ছেন। আপনি যদি কোনো সুখবর দিতে পারেন দর্শকদের। না, সুখবর আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে যে প্রথম কথা যে গভর্নর সাহেব ঠিক এক্স্যাক্টলি বলেছেন, এইভাবে বলেছেন যে আমরা জাল ফেলেছি, হ্যাঁ, এখন গুটিয়ে আনতে সময় লাগবে। এখন ইস্যুটা কোথায়? এটা একটা ট্রিকি ইস্যু, আইনগত বিষয় আছে। কিন্তু ওই যে মজিদ ভাই একটা কথা একটু আগে বলছিলেন যে এত আইন টাইন বুঝি না। আপনি আইন দেখা অনেক কিছু করতে হবে, আপনি ব্যুরোক্রেটিক্যালি অনেক কিছু করতে পারেন যেটা আইন। আপনি তো টাকার সময় আইনের কথা ভাবেন নাই। তো সুতরাং এখন যেটা করতে হবে, যেটা মনে করি সেটা আইনগত বিষয় তো আছেই। একটা ফরেন কান্ট্রির কাছে আমরা যখন এটা নিয়ে যাব, ক্লেম নিয়ে যাব, প্রথম কথা হচ্ছে যে তারাও কিন্তু জানে যে বাংলাদেশ থেকে একটা লোক, বাংলাদেশে বংশোদ্ভূত একজন লোক বেগমপাড়াতে কিংবা মালয়েশিয়াতে যে বাড়ি করছে, তারা দুবাইতে করছে, তারা বাংলাদেশ থেকে যে বৈধভাবে টাকা নিয়ে ওখানে সম্পত্তি কেনার সম্ভাবনা তারা কিন্তু জানে। তাহলে এখন ইস্যুটা কোথায় হবে? ইস্যুটা হবে দ্বিপাক্ষিকভাবে এইটা সুরাহা করতে হবে। এখন আমি যেটা মনে করি আইন টাইন দিলে আইনটা লাগবে কিন্তু পরে, কিন্তু প্রথম কথা হচ্ছে আমাদের এখন যে প্রধান উপদেষ্টা আছেন তার যে আন্তর্জাতিক একটা অ্যাকসেপ্টেবিলিটি আছে, এটা নিয়ে আমরা কাজে লাগাতে পারি কিনা। আমরা জানি 4-5টা দেশের বেশিরভাগ টাকা গেছে, তাদের সাথে যদি উনি কারণ কূটনীতি কিন্তু অনেক সময় ব্যক্তিগত সম্পর্কের উপরে নির্ভর করে, এবং আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু তার বড় প্রমাণ যে আমিরাত থেকে কূটনৈতিকভাবে কিন্তু অনেকের উনি কাছাকাছি ছিলেন, কূটনৈতিক আমাদের 50+ প্রবাসীকে যে উনি জেল থেকে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে সেইটা একইভাবে আমরা উনার ইমেজটা ব্যবহার করতে পারি কিনা, যে আমরা বলি লুক তোমাদের দেশে টাকা গেছে, তুমিও জানো আমিও জানি, আইন টাইন হবে, আমরা সব ব্যবস্থা করব, কিন্তু কথা প্লিজ হেল্প আস। এখন আমি একটা কথা বলি সবসময়, আমাদের মধ্যে দেশ থেকে যে বাইরে গিয়ে প্রপার্টি কিনতে পারেন ওইসব দেশের সরকারগুলো ভালো করেই জানে। তাহলে আমরা তারাই শুধু আমাদেরকে বলে যে আমাদের দেশে মানি লন্ডারিং এগুলো দেখো, ওদের দেশে যে এখান থেকে লন্ডার্ড মানি ওখানে যায় সেই ব্যাপারে তারা চুপচাপ থাকে কেন? এটা একটা ডাবল স্ট্যান্ডার্ড মনে হয় আমার কাছে ওই সব দেশের। সুতরাং তাদেরকে বলা উচিত, লোক তুমি জানো আমাদের দেশ থেকে এটা বৈধভাবে সম্ভব না, এই তোমার দেশে আমার এই প্রপার্টি আছে, প্লিজ হেল্প আস টু রিকভার দ্যাট। এইটা কিন্তু আপনার মানে অ্যাবভ অথবা বিয়ন্ড দ্য ল আমাকে এই কাজটা করতে হবে। এটা যদি করা যায় তাহলে কিন্তু এই সুফলটা পাওয়া যাবে। সুতরাং আমি সুখবর দিতে পারছি না, কিন্তু আমি বলছি এইটাই করতে হবে। এখন আপনার আইনের রাস্তাগুলো অনেক দীর্ঘ সময় লাগবে, আদৌ সবসময় পারবেনও না। এটা যে শতভাগ সফল হবে আমি তা বলছি না, কিন্তু এইভাবে যদি 1 to 1 আমরা মিট করে এই কথাগুলো বোঝানোর চেষ্টা করে কিছু ফল হবে বলে আমার মনে হয়। কারণ আমি একটু সাথে যোগ করি, আমরা কিন্তু গত 2-3 মাস লক্ষ্য করছি আমাদের রেমিটেন্স কিন্তু বাড়ছে। ওই রেমিটেন্সটা বাংলাদেশ ব্যাংক ক্লাসিফাই করুক যে ঠিক প্রকৃতপক্ষে আমার প্রবাসীর ক টাকা আর লোক, অর্থাৎ আমি যদি এখানে এমন একটা সিস্টেম ওই জবাবদিহি বা যা বলি ডেকে তার সম্পত্তি ক্রোক করার ব্যাপার বা এগুলো যদি বলি, টাকা কিন্তু আসবে। কারণ ওইসব দেশের থেকে সাপোর্ট পাবে না এখন, কারণ সেখানে ওই যে আমাদের দেশের আইনে কিন্তু আছে, আমাদের ওই আইনে কাটা দিয়ে কাটা। তবে আমাদের অ্যান্টি মানি লন্ডারিং আইনেও আছে যে দেশে যদি কেউ পাচার করে সেই পাচারকারীর দেশের কোনো সম্পদ চাইলেও সরকার ক্রোক করতে পারে। এটা আইনে কিন্তু আছে, সেইগুলো ব্যবহার করতে আইনে আছে। এটা আমি তো এই বন্ধু দেখতেছি না এখন ব্যাংকগুলো খাতকের নামে কেন আইনগতভাবে তাদের তথ্য সামনে এনে কেস করতেছে না? কবে সুন্দর করে সাজিয়ে কেস করব, আর উনি বিদেশি কনসালটেন্ট নিয়ে সে একটা পার্টিকে আমি দেখলাম যে সে এক বিদেশি কনসালটেন্ট খুব ভালো করে কথা বলেছে, হ্যাঁ আপনারা যা করছেন তাতে তো বিনিয়োগ হবে না ইত্যাদি ইত্যাদি কত কথা। ওর ওই ভিজানো কথায় আমার কোনো কাজ নেই, আমার দরকার হচ্ছে আমার টাকা দরকার। তা সুতরাং আমি সেইভাবে একটা প্রেশার ক্রিয়েট করব, প্রেশার ক্রিয়েট করতে হবে, সামাজিকভাবে প্রেশার ক্রিয়েট করতে হবে। যেমন আমি এখন বলি ওই যে বিএবি সে যে সব টাকাগুলো যে নিয়ে গেল সে তো সব জানে,
সে জানে, সে ওই কাশিমবাজার কুটিতে বসে বসে ওই যত CSR এর টাকা সব, উনি একজন ব্যাংকার ছিলেন জানেন, হাতে করে সব নিয়ে দিয়ে আসছেন, আর ওখানে বসে বসে ওখান থেকে বাংলাদেশ ব্যাংকে সার্কুলার জারি হচ্ছে, ডিকটেট করছেন। গত 4 বছরের বাংলাদেশ ব্যাংক যেসব সার্কুলার জারি করেছে সেগুলো শানে নজুল তো স্টাডি করলেই বেরিয়ে যায়। হ্যাঁ, তাই এই যে দিচ্ছেন, এইটা দিলে সেই বিএবিকে তো আমি এখন জিজ্ঞেস করব যে আপনি সেই সব সদস্যের যারা এই টাকাগুলো নিয়ে গেছে তারাও তো আপনার সদস্য ছিল, বা ওই যে আমাদের এমডিদের যে এবিবি আছে, তাদেরকে তো জিজ্ঞেস করতে হবে ইন্ডিভিজুয়ালি যে আপনার ওই সদস্যের ব্যাপারে আপনি কি করেছেন, আপনারা কি ব্যবস্থা নিয়েছেন। আপনারাও একটা প্রেশার ক্রিয়েট করেন, কারণ প্রেশার তো সকল দিক থেকে ক্রিয়েট না হলে একা সরকার নিজে নিজে করবে আর ওনারা সেইটা ইয়ে করবার জন্য ব্যবস্থা নেবেন, এটা তো হবে না। মানুষও তো একই সাথে সামাজিকভাবেও আসতে হবে। মানুষও দেখতে চায় যে সরকারের যে প্রতিশ্রুতি, এটা সরকার চেষ্টা করতেছে। অনেক ধন্যবাদ জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ এবং ফারুক মঈনুদ্দিন আপনাদেরকে চ্যানেল আই এর পক্ষ থেকে। দর্শক, আমরা শুনছিলাম দুইজন বিশিষ্ট মানুষ, তারা বলছিলেন আমাদের দেশের যে সরকারটি ছাত্র জনতার বিপ্লবের পর দায়িত্ব নিয়েছে দেশকে সেবা করার, দেশকে যে একটা অরাজক অবস্থা থেকে আবার সুদিনের যে প্রত্যাশা আমাদের সেই দিকে ফেরত নিয়ে যাওয়ার, সেই জন্য 3 মাস মোটেও বেশি সময় নয়। এটা আমরা বিশ্বাস করি যে সরকার যে প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নিয়েছে সেই প্রতিশ্রুতি মোতাবেক সংস্কারের পথে তারা তাদের যে দৃপ্ত পা সেটা রাখবেন এবং সেটা শেষ করতে পারবেন। দর্শক, আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছি আজকে টু দ্য পয়েন্ট। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, মেট্রো সেম টু দ্য পয়েন্টের সঙ্গে থাকুন।